বাংলা ভাষার লিপিকার পঞ্চানন কর্মকার। জন্ম বর্তমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে। বাংলা ভাষার আধুনিক বর্ণমালার স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জন্ম আধুনিক পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। যদি রবি ঠাকুর শুধুমাত্র একজন ভারতীয় হিন্দু ছিলেন বলে ওনার লেখা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে এক শ্রেণীর বাংলাদেশি নাগরিকদের আত্মসম্মানে বাঁধে, তাহলে যেই বাংলা ভাষার লিপিকার একজন ভারতীয় হিন্দু, যেই বাংলা ভাষার আধুনিক বর্ণমালার স্রষ্টা একজন ভারতীয় হিন্দু, সেই বাংলা ভাষা কিভাবে ব্যবহার করবেন তথাকথিত বাংলাদেশের দেশপ্রেমিকরা? আমার সোনার বাংলা, যে গান লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে দেশের জন্য প্রাণ বাজি রাখতে প্রেরণা জুগিয়েছে, যে গান লক্ষ কোটি বাঙালিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে, সেই গানকে বাদ দিয়ে অন্য কোনো জাতীয় সঙ্গীত বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে কি প্রকৃত মূল্যায়ন করতে পারবে? বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের নামে বর্তমানে একাংশ নাগরিক যেভাবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা করছেন, তার কি সত্যি শুধু একটি গানের পরিবর্তন, নাকি রবীন্দ্র বিরোধিতার নতুন রূপ? সন্ধ্যাবেলায় যে প্রদীপ জ্বালানো হবে তার সলতেই কি সকালে পাকানো হচ্ছে? জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেললেও রবি ঠাকুরকে কি ত্যাগ করতে পারবে বাংলাদেশ? পারবে কি জীবনের প্রতিটি পর্বে কবিগুরুর অস্তিত্ব অস্বীকার করতে, উপস্থিতি অস্বীকার করতে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। স্বাধীনতার 53 বছর পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রয়োজন কেন, এ বিষয়ে আরো একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি লেখক ডক্টর পূর্বিতা গুপ্ত। আমাদের সঙ্গে আরো একজন বিশিষ্ট ব্যক্তিত্বের জুড়ে যাওয়ার কথা আছে, উনি এলে আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেব। স্বাগত ম্যাডাম আপনাকে। নমস্কার। নমস্কার। আমরা কথা বলছিলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে একটা জিগির আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সামাজিক মাধ্যমে যেভাবে এটা নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বা তাদের মন্তব্য তারা পেশ করছেন। এখন কথা হচ্ছে যে আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের সংস্কৃতির চেতনার পরিপন্থী বলে বলছেন অনেকে, তাই জাতীয় সঙ্গীত পরিবর্তন চাইছে একাংশ বাংলাদেশের নাগরিকরা। তাদের যুক্তি, যে গান তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? আপনি কি মনে করেন এই বিষয়ে? নমস্কার, খুব সুন্দরভাবে শুরু হয়েছে আজকের আলোচনা দাদা। এবং দাদা প্রথমেই সার্বিক যে প্রেক্ষাপট সেটা আপনি তুলে ধরেছেন, এবং আমি সবার আগে একটা কথাই বলবো, আমাদের প্রাণের ঠাকুর উনি মানবতার কবি, এবং ওনার রচিত জাতীয় সঙ্গীত যেটা বাংলাদেশের বিখ্যাত গত 53 বছর ধরে গাওয়া হচ্ছে, সেটি এক লহমায় কি করে তারা পাল্টে দিতে পারে? তার আগে আসার আলোচনার গভীরে ঢোকার আগে আমাদের মানবতার কবির দুটো লাইন আমি একটু পড়ে শোনাতে চাই। একদম একদম। ধুলা মন্দির, উনি কিভাবে মানুষকে ঈশ্বর করেছেন, কিভাবে মানুষকে কাছে টেনেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি মানুষকে ভালোবেসেছেন। আর আজ উনার রচিত লেখাটি এভাবে পট পরিবর্তনের সাথে সাথে কি করে সেটি মুছে দেয়া যায়? চলুন না আমরা ধুলা মন্দির একটু শুনি। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক করে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে, কাহারে তুই পুজিস সঙ্গপনে, নয়ন মেলে দেখ দেখে তুই চেয়ে, দেবতা নাই ঘরে, তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথরে ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস, রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে, তারই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে, রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি,
ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। বাহ, সত্যি আসলে কবিতা এবং প্রতিটি লেখায় রবি ঠাকুরের প্রবন্ধগুলি যদি আমরা পড়ি, কিভাবে উনি মানুষকে এক করার কথা বলেছেন। যে মানুষ একা থাকে এবং যে রকম প্রকৃতির মানুষ আজকে বাংলাদেশে তার বিভিন্ন পট পরিবর্তনের চিন্তা করছে, এটি এক কথায় একটা ভয়ঙ্কর রূপ, এটি ভয়ঙ্কর রূপের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং রবি ঠাকুরের প্রতিটি কথায় লেখা লাইনে কিন্তু সেই ভয়ঙ্করতার যেভাবে ফুটে উঠেছে এবং আজকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তার কিছুটা ইঙ্গিত আমরা পাচ্ছি। ঠিক, আমরা একটা অস্থির পরিবেশ তো বাংলাদেশে অবশ্যই দেখছিলাম বিগত প্রায় 2 মাস ধরে। সেই জুলাই মাস থেকে আমরা দেখছিলাম আন্দোলন, তারপর তাদের সরকার পতন, গণ অভ্যুত্থান আমরা দেখেছি। কিন্তু সবকিছুর মাঝে এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন চাইছে একাংশ নাগরিক, সেই মানে এটা যারা যে যুক্তিগুলো এর পেছনে তারা যুক্তি দাঁড় করাচ্ছে, তারা বলছে যে 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে যে গানটি লেখা হয়েছিল, সেই গান কিভাবে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে, কারণ এটা তো বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা হয়েছিল। হ্যাঁ, অবশ্যই। এখন একটা কথা আছে এখানে, জাতীয় সঙ্গীতের বিরোধিতাটা বড় নয়, ওরা যে কোনো ভাবে জাতীয় ঐক্যকে নষ্ট করতে চাইছে। এই জাতীয় ঐক্য এবং সংহতি এখন খুব নড়বড়ে অবস্থায় বাংলাদেশে, এবং সেই কারণেই একটা ভারতের বিরোধিতার কে সামনে এনে বঙ্গভঙ্গের কথা তুলে ওরা সেটা বলছে, সেটা আমার অন্তত মনে হয়। এবং সেখানে বিভিন্ন লেখায় অনেকের অনেক আলোচনায়, যেটা ছোট্ট সময়ের মধ্যে দেখেছি, ওরা বলছেন যে সেই সময়ে বাংলাদেশের কোনো কথা নেই, সেই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের কোনো কথা নেই, যেখানে ভারতের জাতীয় সঙ্গীতে ভারতের কথা রয়েছে, প্রতিটি অঞ্চলের কথা রয়েছে, প্রতিটি দেশ ভূষা তার আচার আচরণের কথা রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে সেই কথা নেই। তবে একটা কথা এখানে আমি বলতে চাই, বঙ্গভঙ্গের কথাটা স্যার আরো ভালো বলতে পারবেন। সেখানে 1952 সালে 1971 সালে যে প্রেক্ষাপট থেকে সেই জায়গাটা আজকে দাঁড়িয়েছে, সেই সময়টাকে ওরা অগ্রাহ্য করছে, সেই মুক্তিকে ওরা অগ্রাহ্য করছে, সেই স্বাধীনতাকে ওরা মানতে পারছে না। তাহলে এতদিন কোথায় কি ছিল, কেন সেটা এতদিন পরে উচ্চারিত হচ্ছে, তার পেছনে কাদের হাত? আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, আমি বলছিলাম যে আরো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সঙ্গে এসে জুড়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রাজ্যের আরো একজন বিশিষ্ট লেখক, সাহিত্যিক তথা প্রাক্তন অধ্যাপক ডক্টর নারায়ণ ভট্টাচার্যকে। স্বাগত স্যার আপনাকে। স্যার, আমরা আলোচনা করছিলাম আজ যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, জাতীয় সঙ্গীত যা ছিল বাংলাদেশের বা এখনো আছে, তা পরিবর্তনের একটা হুজুগ বা জিগির এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে, কেন? শুধু কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? অনেকেই যুক্তি করছেন যে একটা হচ্ছে যে গান বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু আগে লেখা, তা কি করে স্বাধীনতার গান হতে পারে? এক। দুই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়, উনি বাংলাদেশী নন, তো সেখানে কি করে হতে পারে এটা এই গান? এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষায় বাংলাদেশি নাগরিকরা কথা বলেন, সেই বাংলা ভাষার যে লিপিকার পঞ্চানন কর্মকার, উনি একজন ভারতীয় এবং ওনার হুগলি জেলায় শ্রীরামপুরে জন্ম। বাংলা ভাষার আধুনিক যে বর্ণমালার স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিও একজন ভারতীয়। তাহলে ওই বাংলা ভাষা যখন ওরা ব্যবহার করতে পারছেন, তাহলে এখানে জাতীয় সঙ্গীত ব্যবহারে ওনাদের সমস্যা কোথায়? স্বাধীনতার 53 বছর পর আজ কেন হঠাৎ করে আবার, যদিও এই চেষ্টা অনেকবার হয়েছে, কিন্তু কেন হচ্ছে বলে আপনার কি মনে হয়, কেন করছে? প্রথমত এই বিষয়টি নিয়ে ভাবতে হবে, এটাই ভাবিনি। ঠিক, একদম। এটি সবচেয়ে বেশি আমার কাছে খুব আশ্চর্যের বিষয় মনে হচ্ছে যে একটা স্বাধীন দেশ, যে দেশে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছে, এবং বাংলার সবুজ মাটি রক্তিম হয়ে উঠেছিল,
এবং যে দেশের অন্তরের কথা নিয়ে রবীন্দ্রনাথের একটি গানকে তারা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছেন এবং গ্রহণ করছেন, তার বিরুদ্ধে আমি বাংলাদেশের সব মানুষের কথা বলবো না, যারা করছেন একাংশ যারা করছেন সংখ্যায় খুব তারা কম, জানি না কোন শক্তি বলেন, কোন মন্ত্র বলেন, বা কি জীবন দর্শনের দৃষ্টিকোণ থেকে তারা প্রতিবাদ করতে পারেন। একটা দেশের যে প্রতীকী সম্মান, যা একটা দেশের যে প্রতীকী ভাষা, দুটি জিনিসের মধ্যে থাকে, একটা হলো তার জাতীয় পতাকা, আর একটা হলো তার জাতীয় সঙ্গীত। একদম। তারপরে ইতিহাস তো ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি, সাহিত্য, লোকজীবন, অর্থনীতি, তার ভৌগোলিক অবস্থা ইত্যাদি নানা বিষয় থাকবেই একটা দেশের, কিন্তু তার দর্শনগত পরিচয় কিন্তু ও দুটি বিষয়ের মধ্যে। তো কেন হচ্ছে সেই বিষয়টাকে যদি যেতে হয়, তো এ বিষয়ে তো খুব সুন্দর করে কবি ঋষিরাই সবচেয়ে ভালো করে কথা বলেন। সবসময় সবকালেই আমি কবিদের ঋষি বলেই মনে করি, কারণ আমাদের অলংকার শাস্ত্র বলা আছে কবির ঋষি মনসা। আচ্ছা, কবিরা হলেন ঋষি তুল্য মানুষ, অর্থাৎ তারা হলেন সত্য দ্রষ্টা। তারা অনাগত ভবিষ্যতে কি হতে পারে তারই কথা কবিরা বলতে পারেন। আচ্ছা, কারণ কলমের কালিতে আর অক্ষরের যে একটা বর্ণিল মানচিত্র তৈরি হয়, অক্ষর তো অক্ষর নয়, একটা ভাষার মানচিত্র তৈরি হয়, একটা ভাবনার মানচিত্র তৈরি হয় শব্দের মধ্য দিয়ে। এই শব্দ বন্ধে যে জাতীয় সঙ্গীতটি এতদিন চলে আসছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বলুন তো, একটা দেশকে সোনার দেশ বলা হচ্ছে, আর তার অসংখ্য সন্তান সন্ততি বলছে, মাগো আমরা তোমাকে ভালোবাসি। কথা তো অনেকভাবে বলা যায়, কিন্তু অনাভরণ কথার মধ্যেও যে একটা গভীর তত্ত্ব, গভীর আবেগ, একটা গভীর একটা জীবন দর্শন জড়িয়ে থাকে, সেই বিষয়টি কিন্তু এই গানটির মধ্যে আছে। কবি নির্মলেন্দু গুণ রবীন্দ্রনাথের প্রতি একটি কবিতা ছোট্ট ৩-৪টে লাইন বললেই বোঝা যাবে ওরা কারা, ওরা কি করতে চাইছে। যারা গান গাইতো বাঁশির আঙুলে রেখে, যারা ছাত্র ছিল পাঠশালায়, সেই সব ছাত্র, শিক্ষক, শ্রমিক একত্রে মিলিত হয়ে ওরা এখন অন্যরকম। ওরা এখন গান গায় না, ওরা এখন অন্য মানুষ। কি অসাধারণ কথা! সত্যি অন্য মানুষ। বাঁশিতে আঙুলে রেখে যারা এতদিন গান করত, মাঠে প্রান্তরে ছড়িয়ে পড়ত তাদের রাখালিয়া সুর, ভাটিয়ালি সুর, তাদের ভাওয়া গানের শোক দুঃখ জীবনের কথা, অথবা লালনের গীতির মধ্যে মানুষকে ভালোবাসার কথা, অথবা আব্দুল করিম খানের মধ্যে যে গানের ছন্দ, গানের কথা তারা এতদিন খুঁজে পেয়েছিল, জীবনে চলার ছন্দ, জীবনে চলার আনন্দ, জীবনে চলার একটা অভিমুখ। তারা অন্য মানুষ হয়ে গেল কেন? কবির এই যে দুঃখ বোধ, আমি শুরুটাই করেছিলাম এই দুঃখ বোধ দিয়ে, যে এরা কারা, এরা আর যাই হোক, আমি নির্দ্বিধায় এদেরকে সচল এবং সজীব মানুষ বলবো না। কারণ তার যদি অন্তর শুকিয়ে যায়, তার মনন যদি হারিয়ে যায়, তার হৃদয় ব্যথা যদি হারিয়ে যায়,
তাহলে তার মানুষ হবার যোগ্যতা আছে কিনা সেটা কিন্তু ভাববার বিষয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দিতে হবে, এ কোন আবদার? তাহলে দেশটা যে স্বাধীন হলো সেই স্বাধীনতা আমি অস্বীকার করলাম। তাহলে কি চাইছি? 1971-এর পূর্বকার অবস্থানে আমি ফিরে যেতে চাই। তারা প্রায় স্লোগান দিচ্ছে, নানা সূত্র থেকে সেগুলো আমরা দেখছি। এইবার নাকি বাংলাদেশ প্রকৃত স্বাধীন হলো। একটা জাতি কতবার স্বাধীন হয়? তাহলে আবারই বলতে হয়, স্বাধীনতা তুমি কবে স্বাধীন হবে? ঠিক, আমরা বাংলাদেশের যে অস্থির পরিবেশ বা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, এখন সবকিছুর মূলে কোন জায়গাটা? সেটা কি আবেগ থেকে হচ্ছে, নাকি তার পেছনে ওই যে বলছিলাম যে সন্ধেবেলায় যে সন্ধে বাতি জ্বলবে তার সলতে কি সকালে পাকানো হচ্ছে কিনা? এখন দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে যারা রয়েছেন, আপনাদেরও মতামত গতকালকেও আমরা চেয়েছি, আজকেও আমরা অবশ্যই চাইব আপনারাও কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা কি ভাবেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি পরিবর্তনের প্রয়োজন? আপনি কি মনে করেন জানাবেন অবশ্যই কমেন্ট করে। তবে ম্যাডাম, এই যে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের নামে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ডাক দিচ্ছে একাংশ, আমরা বলবো, যেটা স্যারও বলছিলেন যে একাংশ নাগরিকই আমরা বলবো, সবাই এমনটা করছেন না। এর আগেও কয়েকবার কিন্তু এমন পরিস্থিতি হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তনপন্থী কারা, মানে কারা চাইছে জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক? স্যার কিছুক্ষণ আগে বলছিলেন যে যারা 71-এর স্বাধীনতাকে অস্বীকার করছে তারাই হয়তো চাইছে জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করতে। কি মনে হচ্ছে? স্যার তো খুব সুন্দর করে তার গভীরে ঢুকে বললেন, এবং যেটা আমরা আলোচনা করছিলাম প্রথম দিকে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তাহলে আমার মনে হয় এখন তো ওরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণকে অস্বীকার করছে। তাহলে আমি যে ভাষায় গান গাই, যে ভাষায় কথা বলি, যে ভাষায় কাঁদি, তাহলে আমার গা কাটা দিচ্ছে। সত্যি কথা, আজকের দিনে দাঁড়িয়ে এসব আলোচনায় আমাদের আসতে হবে। এত দূর এগিয়ে গেছি আমরা। এখন বাংলাদেশকেও কিন্তু আমরা একেবারে আন্ডার ডেভেলপড কান্ট্রি হিসেবে বলতে পারি না। হ্যাঁ, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি, কিছু কাজের সুবাদে গেছিলাম, তার ফিল্ডে, তার গ্রামে ঘুরেছি, এবং সেখানে থাকতে পারে একটা সরকার যখন চলবে দীর্ঘদিন, তার ভালো মন্দের জায়গাটা থাকবেই। একদম, হ্যাঁ, সেটা সবার রাজনৈতিক ব্যাপার, হ্যাঁ এটাই বলছি, সবটাই থাকবে। কিন্তু হঠাৎ করে এবং তার তো অনেকটা উন্নয়নমূলক কর্মকাণ্ডও চলছে, সেটা তো অস্বীকার করার নেই। এবং কোটা আন্দোলনকে দেখেছি আমরা, এবং সেখানে কোটা আন্দোলনের পক্ষে আমিও কথা বলেছি যে ঠিক আছে, এটা যদি ভালো হয়, তার সুফল নিয়ে আসে, অবশ্যই হোক। কিন্তু দেখা গেছে কোটা আন্দোলনটা তো মেনেও নিয়েছিলেন সেই সরকার, এবং তারপর হঠাৎ করে তাকে অন্য মোড় দেওয়া, অন্যভাবে উস্কে দেওয়া, কারা? আমরা অনেকেই সেই ব্যাপারটাই বলছি, কারা কেন হচ্ছে বারবার এই জায়গাটা, কেন চাইছে? তাহলে আমার মাতৃভাষাকে ওরা অস্বীকার করছে, রবীন্দ্রনাথকে অস্বীকার করছে, মানে তার মাতৃভাষাকে অস্বীকার করছে। বাঙালির যে জায়গায় আমাদের আবেগের জায়গা, সেটা ওদের নেই। ওরা হিউম্যান বিং নয়, তাইলে ওরা মানুষ নয়। আমাদের মানুষ হওয়াটাই যদি আমাদের সাধনা হয়, ওরা মানুষ হিসেবে তো সেই সাধনায় নেই তারা। এবং একটা দুটো বিভিন্ন জনের বিশ্লেষণ থেকে, ছোটখাটো অভিজ্ঞতা থেকে যতটুকু পড়েছি, দেখেছি যে ওনারা বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবকিছু থাকলেও সাংস্কৃতিক বিকাশ নেই। একদম, হ্যাঁ, এটা হয়তোবা গুটি কয়েক, একেবারেই ছোট্ট একাংশের মধ্যে। সাংস্কৃতিক বিকাশ থাকার তো কথা নয়, কারণ যে দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে সংস্কৃতি যারা সম্পন্ন যারা মানুষ, বা যারা শিল্পীরা, সাহিত্যিকদের, সাংবাদিকদের, কবি লেখকদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রান্ত হচ্ছে, তাদেরকে যথাযথভাবে যেভাবে পারছে সেভাবে যদি তাদেরকে নিগ্রহ করা হচ্ছে, তো সেখানে সংস্কৃতি চর্চা হওয়ার সম্ভাবনা নেই। তাই না, এটাই বলছি। তাহলে ওরা তো অনেকদিন ধরে পড়াশোনা করে আসছে, তাহলে ওরা শিখলো কি? এতদিন তো লিখছিল, হ্যাঁ, বাংলাদেশ তো বাংলায় লিখছিল, তাহলে ওরা এখন বাংলাদেশকে অন্যভাবে লিখতে চায়? সেটাই তো কথা। আমাদের অনেক নিগুড় ব্যাপার আছে, এটা এখন আগামী দিনে আমাদের স্লো অ্যান্ড স্টেডি একটা কথা আছে, দেখতে হবে ওরা কোন পথে যাচ্ছে। এবং বাংলাদেশে যদি এইভাবে চলে, আমি বলবো সেটা বর্বর, আদিম, হিংস্র, কোনো পাশবিক, সেটা সুস্থ রাজ্য নয়, রাষ্ট্র নয়, কোনোভাবেই সেটা হতে পারে না, হতে পারেই না। এবং সেই জায়গায় শুধু রবীন্দ্রনাথের বিরোধিতা এরা করছে না, এরা সম্পূর্ণ যে সিস্টেম তার বিরোধিতা করছে। এরা মানুষকে মারছে, এরা হত্যালীলা চালাচ্ছে,
এবং সবগুলো ব্যাপার আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে একটা লাইন আমার খুব মনে পড়ছে, চারদিকে এত আলো ছড়ানো রয়েছে, তবু যারা অন্ধকারে ফিরে যেতে চায় তারা যাক। আমাদের রৌদ্র স্নাত কারুকৃতি আর পরিশ্রুত চারুবাক নিশিদিন স্তুতিময় উজ্জ্বল আলোর কাছে এখনো এবং উজ্জ্বল রেখেছে আজও প্রিয় মাটি আর প্রিয় পতাকার রং। তো আমরা সেই জায়গায় আসলে কবিরাই পারেন কবি ভাষা এইভাবে প্রতিবাদ করতে এইভাবে, এবং এই কথাগুলো অনেক আগেই হয়তো লেখা, এগুলো কি বাংলাদেশের যেটা স্যার করলেন না সেই জন্য বললাম, কবিরা ঋষির মতন আগেই বলে গেছেন সেটা অন্য মানুষ হয়ে গেছে। ওরা মানুষ নয়। নির্মলেন্দ্র গুণ যেটা বলছেন, এরা অন্য মানুষ, এরা আসলে মানুষ, যথার্থ মানুষ হলে কথাগুলো বলতে পারে না। ঠিক। আমরা স্যার এই যে অনেকেই বলছেন জাতীয় সঙ্গীত বাংলাদেশ, জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলাতে বাংলাদেশ উচ্চারিত হয় না, তাদের যুক্তি সেখানে বাংলা উচ্চারিত হয়, এবং বাংলা বললে শুধু বাংলাদেশকে বোঝায় না, বাংলা বললে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের একটা অংশকেও বোঝায়। মানে তারা বলতে চাইছে গোটা বাংলা বলতে যেখানে বাংলা ভাষীরা বসবাস করেন সেখানটা। এখন তাই তাতে বাংলাদেশের জাতীয় পরিচয় সম্পূর্ণভাবে প্রতিনিধিত্ব করে না। এখন জাতির প্রতি এ ধরনের একদম সূক্ষ্ম আবেগ যাদের, তাদেরই তো আমরা দেখলাম কিছুদিন আগে জাতীয় সব সম্পদ লুট করছে, জাতীয় সম্পদ ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। তো তাই কি মনে হয় এটা কি নেহাতি একটা গান পরিবর্তনের ডাক, নাকি মানে চিত্রটা অন্য কোথাও একটা ভিন্ন, মানে মূলধারার সংস্কৃতি চর্চা থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে? আপনি সমস্ত কথার মধ্যে একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি উল্লেখ করেছেন, যে এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের কথা নেই। বেশ, তাহলে আমরা তিনটি কথা বলেই, তারা তো শুনছে কিনা আমি জানি না, বা তারা শুনবে কিনা আমি জানি না, কিন্তু আমরা আমাদের কথা বলে যাব, ওরা শুনুক বা না শুনুক। যে রবীন্দ্রনাথের যে স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে যে গানগুলো, সেখানে একটি গান তো আমরা সবাই জানি, অত্যন্ত সুপ্রচারিত এবং সবার কাছে অত্যন্ত প্রিয়, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক। অথবা রবীন্দ্রনাথের আরেকটি গানে, এই তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা, একদম। তো দেশটা শুধুমাত্র আমার দেশ, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীতে আমার দেশ ছাড়া আরো অন্য কোনো দেশ। আমার দেশকে ভালোবাসা সবার আগে, সর্বোৎকৃষ্ট, শীর্ষে, কিন্তু অন্য দেশকে ভালোবাসা মানে আমার দেশকে যে আমি ভালোবাসি তারও প্রমাণ। রবীন্দ্রনাথ কিন্তু বাংলার গান কর্তৃক ওই পশ্চিমবঙ্গের গান উনি লিখে দেননি যে এটা পশ্চিমবঙ্গের বাঙালির জন্য, এটা আসামের বাঙালির জন্য, ইংল্যান্ডে বসবাসকারী বাঙালির জন্য, এটা বাংলাদেশে, এই কথাটা লিখেছেন, গানগুলো লিখেছেন। এক, দ্বিতীয়ত সে দেশের অত্যন্ত কি বলবো জনপ্রিয় কবি এবং সফল কবি, দুই বাংলাতেই ওনাকে আসলে তাদের কোন সীমারেখা নেই, বা কবিদের, লেখক, কবি, সাহিত্যিক বা সংস্কৃতি চর্চা করেন, তাদের কোনো আসলে পরিচয় নেই, একটাই পরিচয়, তারা বিশ্বজনের, একদম বিশ্ব মানুষ, তাদের পরিচয় একমাত্র কবি। শামসুর রহমান রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে যে কবিতাটি লিখেছেন, সেখানে কয়েকটা লাইন দেখুন কি সুন্দরভাবে উনি বলছেন, আমার দিনকে তুমি দিয়েছ কাব্যের বর্ণচ্ছটা, রাত্রিকে রেখেছ ভরে গানের স্ফুলিঙ্গে, সপ্তরথী কুৎসিতের বুহ ভেদ করবার মন্ত্র আজীবন পেয়েছি তোমার কাছে, ঘৃণার করাতে জর্জরিত করেছি উন্মত্ত বর্বরের অট্টহাসি কি আশ্বাসে। রবীন্দ্রনাথ তো সাহস জুগিয়েছেন, সেই চক্রভ ভেদ করার মন্ত্র শিখিয়েছেন, যেই শোষণ যন্ত্রণার যে করাত, তার আঘাতে জর্জরিত মানুষের জীবনকে অতিক্রম করে যাবার
আশ্বাস শুনিয়েছেন রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ তো কোন একটা জায়গায় সীমাবদ্ধ ছিলেন না। তৃতীয় কথা, বাংলাদেশের আজকের পূর্ব অবস্থায় যখন পূর্ব পাকিস্তান, তার ইতিহাস আমরা যতটা জানি, সেইখানে 1961 সনে যখন পাকিস্তানের হানাদাররা পূর্ব বাংলাকে একেবারে টুটি চিপে ধরে শাসন করছে, সম্পদ ছিনিয়ে নিচ্ছে পশ্চিম পাকিস্তানে, ভাষা ছিনিয়ে নিচ্ছে, সেই সময় কিন্তু সংস্কৃতি প্রেমী মানুষ তারা জীবনকে তুচ্ছ জ্ঞান করে নিজের জীবনকে না ভালোবেসে দেশকে ভালোবাসার জন্যে তারা রবীন্দ্রনাথকে বেছে নিয়েছিলেন। 1961 সনে তারা গঠন করলেন ছায়ানট নামে একটি সংস্থা। বিশ্বের যতগুলো সাংস্কৃতিক সংস্থা বা প্রতিষ্ঠান আছে সেগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান ছায়ানট। একদম। এই ছায়ানটের কাবিল শরীফ যখন গঠন করেন, গোপনে গোপনে তারা সংস্কৃতি চর্চা করতেন। জেলা থেকে উপজেলায়, মহকুমায়, গ্রাম স্তরে তারা ছড়িয়ে দিতে চাইলেন রবীন্দ্রনাথকে। আর পূর্ব পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা করা হলো বেতারে, দূরদর্শনে রবীন্দ্রসঙ্গীত বন্ধ, রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা বন্ধ। খাঁচাবদ্ধ করলেই পাখি তার মুক্ত বন জীবনের কথা ভুলে যায় না। শরীফ কামালের মতন যারা ছিলেন, সেই কামাল শরীফের মতন যারা ছিলেন, তারা সংগঠন চালিয়ে যেতে থাকলেন। 1963 সনে সঞ্জিদা খাতুন, আরেক বিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপিকা, সংস্কৃতি ব্যক্তিত্ব, গবেষক, তিনি প্রেসিডেন্ট হলেন। আচ্ছা। এবং রমনা বট বৃক্ষের তলায়, গাছের তলায় দাঁড়িয়ে তারা প্রথম উন্মুক্ত মাঠে তারা রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করলেন। সিদ্ধান্ত হলো যে ছায়ানট সারা বছর রবীন্দ্র জন্ম জয়ন্তী, 22শে শ্রাবণ, নজরুলের জন্ম জয়ন্তী, অন্যান্য মহাপুরুষদের জন্ম জয়ন্তী, কৃষ্টি সংস্কৃতি, বাংলার সঙ্গীত, বাংলার জনজীবনের কথা তারা পালন করবেন, তারা ছড়িয়ে দিবেন মানুষের মধ্যে। এবং তারা সঙ্গীত বিভাগ তারা খুললেন নিয়মিত, সেখানে সঙ্গীত শুরু হলো। কোথায় করলেন? 1964 সনে তারা বাংলা একাডেমিক বারান্দায় বসে তারা সঙ্গীত চর্চা শুরু করতে লাগলেন, প্রশিক্ষণ দিতে লাগলেন। ছায়ানট সম্পর্কে আমার একটা সশ্রদ্ধ অনুরাগ আছে, আমার একটা আবেগ আছে। কারণ একটা জাতিকে নতুন স্বপ্ন দেখাতে পারে সংস্কৃতির চর্চা, সেটা কিন্তু। এবং সেখানে ছায়ানটের করে পরে আবার দেখুন, এইবারে দেখুন আমাদের এই বাংলাদেশে এই উত্তাল অবস্থার মধ্যেই রবীন্দ্রনাথকে তারা চর্চায় আবার নিয়ে আসছেন। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত গেয়ে রাস্তা রাস্তায় চলছেন বিভিন্ন জায়গায়। উদীচী নামে একটি সংস্থা, এক্ষণে ছায়ানট, উদীচী, তাদের এই প্রচেষ্টা তো ব্যর্থ হবে না। আমরা কিছুদিন আগে মে মাসে দেখেছি বাংলাদেশের রাষ্ট্রপতি, সেই সময় যে ছিল এই যে তিনটি বিষয় কি ছিল, রবীন্দ্রনাথকে আঁকড়ে আমরা, আরো অন্যরা থাকবেন কিন্তু রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে থাকবেন। রবীন্দ্রনাথ আমাদের পথ দেখাবেন, রবীন্দ্রনাথ আমাদের জীবনের আলো দেখাবেন। যারা একটা বিদেশি শাসনের মতন যারা শাসন করছিলেন দেশটাকে, নিজের দেশে থেকেও, নিজের শাসনের থেকেও যারা সেই পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের লোকেরা, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি। আমরা কিছুদিন আগে, এই যে গণঅভ্যুত্থানের কিছুদিন আগেও বাংলাদেশের রাষ্ট্রপতি একটি অনুষ্ঠানে কিন্তু রবি ঠাকুরের বিভিন্ন গান, বিভিন্ন আবৃত্তি, বিভিন্ন কবিতা
যে অস্ত্র ছিল, স্বাধীনতা সংগ্রামে যে অস্ত্র ছিল সেটা স্বীকার করেছেন কিছুদিন আগেই, মাত্র কয়েক মাস আগেই কিন্তু উনি স্বীকার করেছেন। যে কথাগুলো আপনি বলছিলেন যে স্বাধীনতা সংগ্রামের সময় রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের কবিতা আমাদের একটা অস্ত্র ছিল, একটা রিসোর্ট ছিল আমাদের কাছে। এখন সেটাই তো, এখন প্রশ্ন হচ্ছে সেই জায়গাতে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেললেও তারা হয়তো তাদের সংবিধানের জোরে বা রাজনৈতিক যে এখন একটা পালাবদল হচ্ছে, সেই পালাবদলে যদি কোনোভাবে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে ফেলে, রবি ঠাকুরকে কি ত্যাগ করতে পারবে? না, পারবে না। বা নিত্য জীবনে রবি ঠাকুরের যে উপস্থিতি তাকে কি বাদ দিতে পারবে? পারবে না। আমার মনে হয় আমরা সবাই একমত হব, যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও হয়তো একমত হবেন। হ্যাঁ, এবং সবার মধ্যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে যে কিছু উশৃঙ্খল মানুষ চাইলেই কিন্তু পরিবর্তন হয় না। সুস্থির স্থিতধী মানুষরা যে কথা বলেন, হয়তো প্রথম মনে হয় যেন এটা বিদঘুটে কথা, কি অদ্ভুত কথা, কিন্তু সেটাই তো শেষ পর্যন্ত জয়ী হয়। সংস্কৃতি জগতে, সাহিত্যের জগতেও কিন্তু তাই হয়েছে। তারা যেটা অস্বীকার করতে চাইছে সেখানে কিন্তু আরেকটি কথা আছে। তারা রবীন্দ্রনাথকে অস্বীকার করতে চাইছে, তারা ভারতবর্ষকে চাইছে অস্বীকার করতে চাইছে। দরকার নেই, হতে পারে না। এটা কূটনৈতিক বিষয়, সেটা রাজনৈতিক বিষয়, পররাষ্ট্রনীতির বিষয়, সেই সম্পর্কে আমরা কিছু বলবো না। রবীন্দ্রনাথকে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি একটা পার্শ্ববর্তী দেশের মানুষকে অস্বীকার করবে কি করে? কারণ রবীন্দ্রনাথ তুমি অস্বীকার করতে পারো, কিন্তু তোমার দেশের যে কোটি কোটি মানুষের অন্তরে রবীন্দ্রনাথ জেগে আছেন, রবীন্দ্রনাথ যে শক্তি যোগাচ্ছেন, সেটা ওরা জানে কি? ম্যাডাম, আপনি তো লেখেন, আপনি একজন কবি, তো এই যে ব্যাপারটা চলছে বা এই যে বর্তমান প্রেক্ষাপটে নিজের লেখা কিছু আপনার সঙ্গে আছে, কিছু লিখেছেন এই বিষয় নিয়ে? এই বিষয় লিখেছি, কিন্তু সবটাই মুখ বইয়ে আছে। আচ্ছা, তো এই মুহূর্তে সেটা আমি পরে দেখি, চেষ্টা করছি। স্যার যেটা বললেন এবং আপনি যেটা বলছিলেন, সেখানে কিন্তু এক্ষুনি আমরা এই মানে বাংলাদেশের যে পট পরিবর্তনের পরে একটা কি বলবো অস্থিরতা কিন্তু উঠে আসছে। আমি সম্প্রতি মোবাইলের মাধ্যমে কিছু দেখছিলাম, একজন রিক্সা ভাই বলছেন, উনি চিৎকার করছেন, হাহাকার করছেন যে আমরা তো আগে 800,000 টাকা খুব আরামসেই আমরা ইনকাম রোজগার করতে পারতাম, কিন্তু বিশ্বাস করবেন না, উনি কাঁদছেন যে এখন 250-300 টাকাও আমরা পাচ্ছি না। আমরা নিজে ঢাকা শহরে থাকছি, আমরা সেই জায়গায় বউ বাচ্চা, আমাদের সংসার আছে, গ্রামে থাকে, সেখানে নিজের একটা নিজের থাকা খাওয়ার খরচা, বাইরে ঘরে পাঠানোর, কিন্তু কি হচ্ছে, ওরা কি করছে, আমরা তো না খেয়ে মরতে বসেছি। তো সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই শুরু হয়ে গেছে। এবং রবি ঠাকুর পল্লী উন্নয়ন সম্পর্কে বলার সময় পল্লী ভাবনায় উনি খুব কাজ করেছেন, আমরা সবাই জানি। শ্রীনিকেতন, পরবর্তী সময় শান্তিনিকেতন, শিলাইদহে কাজ করেছেন, এবং তখন বলেছেন যে আমাদের যদি আমরা সবাই এক থাকতে না পারি এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য আমরা যদি একটা বৃহত্তর স্বার্থকে বা একটা বড় অংশের মানুষকে পেছনে ফেলে দেই, তবে কিন্তু দেশ কখনো এগিয়ে যেতে পারে না। সেই জায়গায় দারিদ্র আমাদেরকে একেবারেই আঁকড়ে ধরবে। এখন সেটাই কিন্তু আমরা যদি এইরকম চলতে থাকে, বাংলাদেশ খুব একটা ভালো জায়গায় থাকবে। কোন একটা জায়গায় মনে হচ্ছে কি, কারণ অনেক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে যে অস্থিরতা চলছে সেটা রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটোই, এবং এই সমস্যাগুলো থেকে সাধারণ মানুষের ধ্যানটা ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ধরনের কিছু কিছু জিগির, মাঝে মধ্যে ভারত বিরোধী জিগির, যেখানে একটা দেশাত্মবোধ, যে যত বেশি ভারত বিরোধী সে তত বেশি দেশপ্রেমিক, বা এই যে এখন কিছুদিন আগে বন্যার ব্যাপারটা ছিল, তারপরে কিছুদিন আগে ছিল ভারতের পণ্য বয়কট করার ব্যাপারটা, এখন যেমন হচ্ছে যে এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় ছিলেন, তার জন্য ওনার লেখা হবে না, ওনার লেখা গান, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। এগুলো কি সেই অর্থনীতি, যে কথাগুলো আপনি বলছিলেন যে পল্লী লিখেছেন, পল্লী জীবন নিয়ে কবিগুরু লিখেছেন বা ভেবেছেন, এই পল্লী জীবনে এই দুরবস্থাটা থেকে মন ঘুরিয়ে দিতে কি এই ধরনের জিগিরগুলো হচ্ছে? কৌশল হতে পারে, কিন্তু পুরোটাই সেই ভাবনায় যদি আমরা থাকি তাহলে হবে না স্যার। অন্যতম কৌশল হতে পারে, একটা মাত্র মানে বিষয় হতে পারে, কিন্তু মূল বিষয় কিন্তু সেইখানে নয় যে একদমই না। রবীন্দ্রনাথকে আঘাত করার মধ্য দিয়ে আমি অনেকগুলো আঘাত করতে পারব। দেশটাকে আমি নিজের মধ্যে কি করবে
এবার দেখুন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের একদমই, অত্যন্ত, আমিও সেটাই ভাবছিলাম। উনি বিদ্রোহী কবি, মানে তো আজকে যে বাংলাদেশ, একে নিয়েও তিনি বিদ্রোহ করতেন। ওরা জানে না, ওরা আসলে বোঝে না। ওদের বলতে হয় ওরা অবুঝ, ওদের ক্ষমা করো, কারণ ওরা বুঝতেই পারছে না যে ওদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি রবীন্দ্র অনুরাগী, রবীন্দ্র ভক্ত, রবীন্দ্র শিষ্য। 1922 সালে আগস্ট মাসে যখন ধূমকেতু পত্রিকা তিনি প্রকাশ করছেন, কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে, তার পাতায়, প্রথম পাতায় ছিল রবীন্দ্রনাথের আশিস বাণী, একদম আয়ের ধূমকেতু আয়ের। এই যে কথাগুলো বলছেন উনি, ঠিক তেমনি রবীন্দ্রনাথকে নিয়ে তিনি অনেকগুলো কবিতা লিখেছেন। রবি সালাম, অস্ত রবি, তারপরে তীর্থ পথিক, না এখন সে সমস্ত না, সেইখানে তিনি নজরুল ইসলাম কি বলছে দেখুন, দুটো লাইন বললেই পরিষ্কার হয়ে যাবে যে ওরা যে অবুঝ, ওদেরকে ক্ষমা করো। ওদেরকে ক্ষমা ওদেরই করতে হবে। কারণ লাইনগুলি কি ছিল? প্রার্থনা মোর যদি আরবার জন্মি এই ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্য সঙ্গীতে। নজরুল ইসলাম বলছে যে আমি যদি আবার এই পৃথিবীতে আসি, তাহলে যেহেতু আমি এই বাংলাতে আমি জন্মগ্রহণ করি, কারণ তোমার কাব্য সঙ্গীতেই আমি অবগাহন করে আমার জীবনকে আমি ধন্য করতে চাই। আর তারা বলছে এখন কাজী নজরুল সঙ্গীতকে পরিবর্তন করো। এবং অনেকে কিন্তু এই ধরনের প্রপোজালও রাখছেন যে রবি ঠাকুরের গানকে বাদ দিয়ে কাজী নজরুল ইসলামের যে কোনো গানকে যদি জাতীয় সঙ্গীত করা হয় তাতেও চলবে, কারণ কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল এবং কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, এবং কাজী নজরুল ইসলামের যে কোনো গান যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় তাতে ওনাদের কোনো সমস্যা নেই। তাহলে এখানেও কি কোনো জায়গায় মনে হয় যে এই রবীন্দ্র নজরুলের মধ্যে একটা দূরত্ব সৃষ্টির তৈরি হচ্ছে এটা করে? সংকীর্ণ এটা প্রকাশের বলার দরকার নেই, ওটা পরিষ্কার তাদের একটা সংকীর্ণ মানসিকতা, সংকীর্ণ একটা বোধ, একটা যুক্তি, যেই যুক্তি বোধ হাস্যকর এবং একবিংশ শতাব্দীর মানে প্রেক্ষাপটে একটা বৃহত্তর মানব চেতনার, বিশ্ব সাহিত্য সংস্কৃতির মানে ভূমিতে দাঁড়িয়ে এই কথা বলাটা একটা আসলে নিঃসঙ্গ জীবনের হতাশা। আমি বলবো এরা যে নিঃসঙ্গ হয়ে গেছে, এরা যে নিঃস্ব হয়ে গেছে, তারই দীর্ঘ নিঃশ্বাস। কারণ আমি তো বললাম, কাজী নজরুল ইসলাম নিজে বলছেন যে আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যে সঙ্গীতে। তাহলে এই নজরুল ইসলামই বলছেন রবীন্দ্রনাথকে গুরু হিসেবে স্বীকার করছেন, গুরুদেব হিসেবে বলছেন, আবার সেই নজরুলকেই তারা বলছেন আসলে সেটা অস্থিরতা, একটা আসলে যুক্তিহীনতা, আসলে একটা উন্মাদনা। এই উন্মাদনার মধ্যে সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারবে না, সেই কারণেই এই ধরনের উচ্ছৃঙ্খলতা, এই ধরনের হীন বুদ্ধি সম্পন্ন কথা। এখন সামাজিক মাধ্যমে আমরা যে ধরনের কথা লেখা হচ্ছে বা যে ধরনের কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এখন জাতীয় সঙ্গীত পরিবর্তন বিতর্কে যুক্তি বেশি দেখছেন না তার মধ্যে আবেগ ও রাজনীতি বেশি দেখছেন? আবেগও নেই, কোনো যুক্তিও নেই, না কোনো আবেগও নেই, কোনো যুক্তিও নেই, একটা আছে অন্ধ একটা বিশ্বাস, একটা সংকীর্ণ ভেদ বুদ্ধি। আমার পরিষ্কার এখানে ছোট্ট মানে এক দুটো অনেকের কোনো আবেগ নেই, আবেগ এত সস্তা নয়, একটা অন্ধকূপের মধ্যে আবেগ থাকতে পারে না, প্রতিগন্ধময় একটা
পরিবেশের মধ্যে আবেগ লালিত পালিত হয় না। প্লাস একটা ক্ষোভ রয়েছে, হ্যাঁ ক্ষোভ রয়েছে। আমি দু একটা কমেন্টে সেটা দেখছিলাম, আপনি যেটা বলছিলেন যে গত কোনো একটা প্রোগ্রামে যে শেখ হাসিনা রবি ঠাকুরকে কিভাবে গ্রহণ করেছেন এবং উনি বিভিন্ন কথায়, কবিতায়, আবৃত্তিতে সেটা তুলে ধরেছেন। সেখানে একজন বলছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সঙ্গীত, জাতীয় সঙ্গীত প্রতিষ্ঠিত হবে তখনই, এবং সেটা হোক যদি আবার শেখ হাসিনা ফিরে আসে। আচ্ছা, একদম আমি আজকেই পেয়েছি। আচ্ছা, যদি শেখ হাসিনা ফিরে আসে তবেই সেটা আবার হোক, আবার আসুক। সেই তো বললাম 1961 সনে যে বিষয়টা কিন্তু ছায়ানটের এমন নয়, প্রচেষ্টা, এটা সেই প্রচেষ্টা শুরু হয়ে আমরা গেছে। যদি কাজী নজরুলকে উচ্চারণ করতে পারি, শামসুর রহমানকে পড়তে পারি, আমরা যদি লালন ফকিরকে গাইতে পারি, ধারণ করতে পারি, তবে ওরা কেন রবীন্দ্রনাথ বিরোধিতা করছেন? বাংলাদেশের কেন রবীন্দ্রনাথ এত অস্বীকার করছেন? আমরা তো কেন? করছি না, আমরা কি করে পারছি না, করছেন? আমরা জীবনানন্দ দাশকে না, ভালোবাসি। সেটাই এখন প্রশ্ন সেই জায়গাতেই যে ওরাও তো বাঙালি, শুধু একটা তারপরেও জাতীয়, তো বাঙালি। একটা জাতীয় সঙ্গীত পাল্টে কি রবীন্দ্রনাথ ঠাকুরকে একদমই না। ওনারা না। বাদ দিয়ে দিতে পারবেন, ত্যাগ না, করতে না, ওরা পারবেন? রবীন্দ্রনাথকে বাদ দেওয়া মানে বা 17 ওরা কোটি বাংলা বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটা অস্তিত্বের ক্ষুদ্র দ্বীপের সংকট, মানে বাস করবে, শেকড়হীন হয়ে যাবে ওরা, একদম শেকড়ে একদম না, শেকড়হীন হয়ে যাবেন। তাহলে তো সেটাই, তাহলে শুরুতেই আমি যেটা বলছিলাম অনুষ্ঠানের যে বাংলা ভাষার লিপিকারও তো একজন একদম। ভারতীয় বা হিন্দু বাঙালি, লিপিকার ভারতীয়, লিপিকা বাণীর change করতে জ্ঞান, হবে। বর্ণমালার স্রষ্টা মাসের হিন্দু বাঙালি। নামগুলো তাহলে লিপিকা এখন চেঞ্জ করতে বর্ণ হবে না শিক্ষার স্যার। বিদ্যাসাগর, তাহলে এই বাংলাই তো ব্যবহার করবেন ওনারা, করবেন এই না। বাংলা ভাষারই তো ব্যবহার না, করবেন হয়তো ওনারা। করবে না, হয়তো করবে না, অন্য কোনো চাপ আছে, এখন বাংলাকে কি তাহলে, সরিয়ে দিয়ে। তাহলে কি বাংলাদেশের ভাষাও কি তাহলে পাল্টে যাবে হ্যাঁ। আগামী দিনে? পাল্টাতে আমরা আগামী দেখছি, দিন কারণ কথা বলবে যে সেটা। জায়গাতে যেই ভাষা নিয়ে বাংলাদেশ, যেই দেশ গোটা বাংলা বিশ্বকে, ভাষা নিয়ে, যেই যেই বাংলা দেশ গোটা ভাষা নিয়ে বিশ্বকে আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিল, দিয়েছে, সেই দেশ, যে দেশ মানে শুধু একটা ভাষার জন্য একটা দেশকে কিভাবে স্বাধীন করতে হয়, কিভাবে স্বাধীন করা যায় সেটা শিখিয়েছে, যেটা গতকাল আমি বলছিলাম, সেই দেশে কি তাহলে এখন ভাষাও পাল্টে আর যাবে? আমার এবং সবচেয়ে অবাক স্বাধীনতা, লাগে, না না, সেই স্বাধীনতার মন্ত্র ছিল কিন্তু রবীন্দ্রনাথের গান, গান। রবীন্দ্রনাথের কবি। আর আমার খুব মানে এটাই শুরুতে স্যারও বলেছেন, এবং এতদিন পরে কেন এই কথা? হুম, তাহলে আরো আগে থেকেই হয়েছে, বিক্ষিপ্তভাবে হয়েছে, ঠিক আছে, হয়েছে। আর আমরা হ্যাঁ, যেটা কিন্তু- দেখছি যে 1975 সালে একবার চেষ্টা করা হয়েছে, তারপর 1979 সালে চেষ্টা হয়েছে, ঠিক, ঠিক। 2001 থেকে 2006, 2002-3 মধ্যে একবার চেষ্টা করা হয়েছে। হয়েছে, এরকম কয়েকবারই চেষ্টা করা হয়েছে। হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এবার আবার সেই জিগির উঠছে। তো সুস্থিতি ফিরে আসুক বাংলাদেশে, কিন্তু সেটা বারবারই ব্যর্থ হয়েছে, হুম। এবারও ব্যর্থ হবে। আপনি দেখুন না, ক্ষীণকণ্ঠী হোক হুম। অথবা ক্ষীণ বা মানে সামান্য ভাবেই হোক, প্রতিবাদ কিন্তু গর্জে উঠছে। করছে অনেকেই, কারণ আমি ঘুরে দেশকে দাঁড়াচ্ছে। ঠিক, এখন যারা করছে সামান্য অংশের, আপনি বলছিলেন এবং আমরাও জানি খুব সামান্য অংশের একাংশ মানুষই ডাকটা দিচ্ছেন বা আহ্বান করছেন, কিন্তু বাকি যে 17 কোটি বাংলাদেশের নাগরিকরা, সবার যাদের ভেতরে ভেতরে রবীন্দ্রনাথ, হৃদয়ে রবীন্দ্রনাথ যাদের, তারা কি ভাবছে সেটাও কিন্তু বুঝতে হবে, তারাও জানতে হবে, তাদের ব্যাপারটা জানতে ওদের হবে, এবং অনেক গুণীজন ভালো, এবং ওনারা কি ভাবছে এবং ওনাদের যে মতামতটা কতটুকু প্রকাশ করতে পারছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এবং দাদা এখানে একটা জিনিস দেখুন, আপনি সম্প্রতি শিক্ষকদের ওরা যেভাবে পদত্যাগের ব্যাপারটা একদম, এনেছেন, যেভাবে তাহলে তো নির্যাতন আমি, করছে। হ্যাঁ, তাহলে তো আমি বলবো সেই জায়গায় রবীন্দ্রনাথ নয়, ওরা তো ওদের ভেতর নেই, ওদের মনুষ্যত্ব নেই, হুম। ওদের মানুষ, আমাদের যে মান হুঁশের ব্যাপারটা, সেই জায়গায় ওরা নেই, ওরা আসলে বোধ শক্তিহীন, ওরা এখন অজ্ঞান, ওরা কিসের কারণে সেই পথে গেছে সেটা আমাদের ভাবার বিষয়। ওই নির্মলেন্দু গুণ, কবি নির্মলেন্দু একদম। যে কথা বলছেন, এরা এখন ওরা অন্য অন্য মানুষ, মানুষ। ওই জায়গাতেই এরা আছে, অন্য মানুষ অন্য হয়ে গ্রহের গেছে। মানুষ। ওরা শিক্ষক দরকার নেই, ওরা রবীন্দ্রনাথ দরকার নেই, ওদের সংস্কৃতির দরকার নেই, ওরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্কে দরকার নেই, ওদের আমদানি রপ্তানি দরকার নেই, তাহলে এদের বর্ণ দরকার নেই, বাংলা ভাষা ওদের মানে ভুলে গিয়ে আরেকটা নতুন ভাষা তাদের সৃষ্টি করতে একদম, হবে, একদম। যারা বাংলা ভাষাও বলবো না, কারণ বাংলা ভাষা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে উচ্চারিত হয়, তাহলে আমরা এবং বাংলা ভাষার ভাষাও সেই বলবো না। সবকিছু সবাই আচ্ছা, স্রষ্টা, বলুন তো, সবাই এখান দেশটার থেকে নাম, ভারতে। দেশটার নাম বাংলাদেশ, নিজেরা কথা কিন্তু বলছে বাংলার বাংলায়, প্রতি বিদ্বেষ। তাদের নিজেরা এটা কি বাংলায় কথা হাস্যকর? বলছে, কি হাস্যকর এটা পুরো বিষয়। হাস্যকর, মানে এটার কোনো অসংখ্য ভাষা নেই। ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে আমার, অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং যদি সময় সুযোগ হয় আপনাদের আবারও চাইবো আমাদের স্টুডিওতে। আজকের জন্য ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ, ম্যাডাম আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আর যেহেতু রবি ঠাকুর ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, তাই ওনার লেখা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে একাংশ বাংলাদেশি নাগরিকদের। তবে যতদূর জানা যায়, পাকিস্তানের প্রথম জাতীয় সঙ্গীত লিখেছিলেন একজন ভারতীয় হিন্দু, জগন্নাথ আজাদ।
তারপর 1950 সালে পাকিস্তানের যে জাতীয় সঙ্গীত গৃহীত হয় সেই গানের রচয়িতা হাফিজ জলন্ধরি, যিনি ভারতের জলন্ধরি জন্মেছিলেন। তাই জানতে ইচ্ছে করে, যে দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা চলছে সেই দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ডাক কিসের ইঙ্গিত, তা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা ঠিক বুঝতে পারবেন। এই পরিবর্তনের ডাক আগামী দিন কতটা প্রতিধ্বনিত হয় সেদিকে নজর রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।